নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আর বিশেষ অতিথি অনুষ্ঠানের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি অনন্যা। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দের এই বাণী আমরা ছোটবেলা থেকে সবাই শুনে আসছি, কিন্তু এই বাণীকে নিজেদের জীবনে আপন করে নিয়ে কজনই বা পথ চলতে পারি। কিন্তু নিজেদের ক্ষুদ্র গণ্ডির বাইরে বেরিয়ে যারা এই মন্ত্রকে আপন করে নিয়ে পথ চলছেন, সমাজের জন্য কাজ করছেন, মানুষের জন্য কাজ করছেন, তারা অবশ্যই আমাদের কাছে বিশেষ। আর তাই আজকের অনুষ্ঠানে আমাদের বিশেষ অতিথি জয় ঘোষ, সমাজসেবী জয় ঘোষ। জয়দা, ট্রাইব টিভি বাংলা স্টুডিওতে আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার, ট্রাইব টিভির সকল দর্শকদেরকে নমস্কার। জয়দা, শুরুতেই আপনার কাছে যেটা জানতে চাইবো, এই যে সমাজসেবার কাজ, সেটা কবে থেকে শুরু হলো আর কিভাবে শুরুটা করলেন? শুরু করেছি আজ থেকে প্রায় 2 বছর আগে। তখন আমার বয়স ছিল 22 বছর বয়স ছিল আমার সেই টাইমটাতে। তো ওই 22 বছরের ছেলে যখন বাবাকে হারিয়েছিলাম, মানে প্রচুর চেষ্টা করে বাবাকে বাঁচাতে পারিনি। তো সেই মুহূর্তের পরেই আমার মনে হয়েছিল যে মাত্র 45 বছর বয়সে বাবাকে যখন চলে যেতে দেখলাম, তখন মনে হলো যে না, এখন সমাজে কারোর জন্য কিছু করি, যাদের খুব প্রয়োজন আমাকে তাদের জন্য কিছু করি, যাদেরকে কিছু করলে তারা হয়তো বেঁচে যাবে বা তারা বেশি দিন বাঁচতে পারবে। যারা খাবার পায় না তাদের মুখে যদি 2 মুঠো খাবার তুলে দিতে পারি, হয়তো তারা কিছুদিন বেঁচে যাবে। তো ওটাই মাথায় তখন এলো ওই মুহূর্তে। তারপর থেকে নেমে পড়লাম এই মাঠে যে না, মানুষের জন্য কিছু একটা করবো। কতদিন ধরে এই কাজ করছেন? 2 ইয়ার্স, 2 বছর। এই যে শুরুতেই কাজটা করবেন ভেবেছিলেন, বাড়ি থেকে সাপোর্ট পেয়েছিলেন? না, বাড়ি থেকে কোনো মতোইভাবেই বাড়িতে না জানিয়ে আমি করেছি। কারণ আমি যখন এই কাজগুলো করতাম, মাকে বলতাম মা একটু এখানে যাচ্ছি আড্ডা মারতে, বা মাকে বলতাম যে এখানে একটু বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছি, এই বলে বেরোতাম। তো বেরিয়ে আমি ঠিক যাদের পরিবারের এরকম প্রয়োজন হতো, আমি তাদের বাড়িতে যেতাম, নিজের টাকা দিয়ে তাদেরকে যতটা পারতাম আমার চেষ্টা করতাম তাদের কাছে পৌঁছে দিতে। খাওয়ার সামগ্রী বা টাকা পয়সা সমস্ত কিছু তুলে দিতাম, বা কিছু কিছু ক্ষেত্রে ওষুধ। তো যাদের যেটা প্রয়োজন তাদেরকে তুলে দিতাম। তো বাড়ি থেকে যখন পরে জানতে পারলো, 2-1 বার একটু মন খারাপ করেছে যে আমি তো খুব একটা বড়লোক ঘরের ছেলে না, মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বা জিরো ফ্যামিলি থেকে বিলং করা একটা ছেলে। একদম জিরো ফ্যামিলি থেকে আজকে এই জায়গাতে এসেছি, এখনও কোনো জায়গায় পৌঁছায়নি। বাট হ্যাঁ, আমি তো খেয়ে পড়ে বেঁচে যাচ্ছি, তো সেই জন্য আমি ঠিক আছি। তো তখন মা বারণ করেছিল। দেন তারপরে যখন লোকের মুখে যখন শুনতে লাগলো এই ব্যাপারগুলো, বাড়ি থেকে যখন মা বেরোচ্ছে রাস্তাঘাটে, তখন বলছে যে তোমার ছেলে এই করছে, তোমার জয় খুব ভালো কাজ করছে। তো তখন মারও একটা ভালো লাগা শুরু হলো। তখন মাও খুব সাপোর্ট করে। আমার নিজের দিদি আছে, জেঠুর মেয়ে, বহরমপুরে বাড়ি, মানে আমার পুরোনো বাড়ি সব বহরমপুরে থাকে। তো সেও আমাকে ওখান থেকে সাপোর্ট করা শুরু করলো। আমাকে বললো ভাই তোর কোনো সময় কোনো প্রয়োজন হলে আমাকে বলবি, আমি ফিনান্সিয়ালভাবে সাপোর্ট করবো। কিন্তু সত্যি কথা বলতে আমার কারোরই প্রয়োজন হয়নি এখন অবধি, যেটুকু পারছি নিজে থেকেই করছি। এখন তুমি কী ধরনের সমাজসেবার কাজের সাথে যুক্ত রয়েছেন? সমাজসেবা বলতে ধরুন, কোনো বয়স্ক দিদা তার ছেলে মেয়ে ভাত দেয় না, আমি যখন খবর পাচ্ছি আমি চলে যাচ্ছি তার বাড়িতে। কোনো বাচ্চা তার বাবা হারা, তা অসুস্থ হয়ে পড়েছে, তার ট্রিটমেন্টের জন্য যেটুকু পারছি করছি। কোনো বৃদ্ধ যদি অসুস্থ হয়ে পড়ছে বা কেউ নেই দেখার, ছেলেরা থেকেও না থাকার মতো আছে, তাদের বাড়িতে আমি পৌঁছে যাচ্ছি। আমার সামর্থ্য অনুযায়ী আমি পৌঁছে যাচ্ছি। এবার যখনই আমার কাছে এই ফোনগুলো আসে, বিশ্বাস করতে পারবেন না যে ওই মোমেন্টে আমি যদি ইসলামপুরেও থাকি বা রায়গঞ্জের বাইরেও থাকি, তখন আমার মনের মধ্যে এটাই মনে হয় যে আমি কখন তার বাড়িতে পৌঁছাবো, মানে কোন মুহূর্তে পৌঁছাবো গিয়ে, মানে আমি গেলে হয়তো উনি ভালো হবে, ভালো থাকবে, ভালো থাকতে পারবে, মানে সেটাই মাথায় আমার সবসময় চলে। তোমার নিজের একটা পেশাগত জীবন রয়েছে, আপনার পাশাপাশি সমাজসেবার কাজটা করছেন, দুটোকে কিভাবে ব্যালেন্স করছেন? একটু প্রবলেম হয়, কিন্তু এটা তো আমার নেশায় পরিণত হয়ে গেছে, তাই এটা আমার শরীরে মিশে গেছে যে সমাজসেবাটাকে আমি আমার শরীরের সঙ্গে মিশিয়ে নিই। যেমন আমার ব্যবসা, আমার মানসিকভাবে আমি সবসময় প্রিপেয়ার থাকি বিজনেসের জন্য, সেরকম এটার জন্য আমি সবসময় প্রিপেয়ার থাকি যে না, কখন আমাকে হেল্প করতে হবে। কোনো সময় হয়তো আমার আর্থিক দিক থেকে হয়তো সাপোর্ট করে না, যে না আমার হয়তো পকেটে হয়তো পয়সা নেই, তখন হয়তো আমি 2-4 দিন 5 দিন আমাকে চুপচাপ থাকতে হয়, তারপরে যখন হয় তখন আমি ঠিক পৌঁছে যাই। আজকের ডেটে ধরুন ছেলেরা একটা সিগারেট খাওয়ার জন্য যেমন ছটফট করে, যে কখন বাড়ি থেকে 10 টাকা দেবে, সেই টাকাটা দিয়ে সিগারেট খাবো বা একটা নেশা করবো বা কোনো কিছু। আমার মনে হয় যে কখন আমি ইনকাম করে এই টাকাটা জোগাড় করবো, যে ওই টাকাটা দিয়ে আমি একটা গরিব মানুষের কাছে পৌঁছাবো, খাবার তুলে দিতে পারবো, এটাই।
মানে সত্যি এই যে কাজ করা, এই নিজের গণ্ডির বাইরে বেরিয়ে যে কাজ করতে পারছেন, এই জন্য সত্যি একটা ঈশ্বরের আশীর্বাদ লাগে। আপনি এই যে কাজটা করছেন, আপনি আপনার পাওয়াটা কি মানুষের কাছ থেকে? কিছুই নেই পাওয়া বলতে, এই যে অফুরন্ত ভালোবাসা। ধরুন যাদেরকে আমি চিনি না, আমি সোশ্যাল মিডিয়ায় যখন পোস্ট করি সেই মাধ্যমে অনেকে দেখতে পায়। তো এবার আমি যাকে চিনি না সেও আমাকে চেনে, এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। মানে ধরুন আমি একজনকে হেল্প করেছি, আমি হয়তো কোথাও শপিং করতে গেছি, ওখানে বলছে দাদা তুমি ওই ছেলেটা না যে সবাইকে খাবার দেয়। মানে এই ব্যাপারগুলো আমাকে খুব জাগ্রত করে যে না, এই কাজটা ভালো। যেমনটা আপনি বললেন যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার ব্যাপারটা এখন অনেকেই ভালো চোখে দেখে না, মানে ভাবে যে শো অফ করছেন হয়তো, এরকম একটা কথা সবাই বলে থাকে। তো সে আপনি তারপরেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন কি ভেবে? হ্যাঁ, এমন শিকার আমিও হয়েছি। অনেকেই আমাকে বলেছে যে ফেসবুকে কেন পোস্ট করছো, সোশ্যাল মিডিয়ায় কেন পোস্ট করছো, দান করছো তো তুমি সেটা চুপচাপ করো। তো আমি শুধু এটাই বলতে চাই, দেখুন আমার তো ওখান থেকে চাওয়া পাওয়া কিছু নেই যে আমি ওখান থেকে আমাকে দেখে কেউ 10 টাকা আমাকে হেল্প করবে, সেটা তো না। আমি করছি, মানে ধরুন আমাদের সমাজে তো সত্যি কথা সবাই বলতে পারে, কিন্তু পাশে খুব কম লোকই দাঁড়াতে পারে। এবার ধরুন ওই আমি যখন পোস্ট করছি, 100 জন যদি আমার ওই ছবিটা বা ভিডিওটা দেখছে, 100টা যদি লাইক করে, তার মধ্যে 2 জন অন্ততপক্ষে আমাকে থেকে ইন্সপায়ার হয়ে বলছে দাদা আমার সঙ্গে যোগাযোগ করছে, দাদা আমিও তোমার সঙ্গে যেতে চাই, আমিও ওই মহিলার পাশে দাঁড়াতে চাই। এটাই আমার কাছে বড় পাওয়া, যে কিছু খারাপ বা সমাজের কিছু যারা মানে এইসব কাজের সঙ্গে যুক্ত না, তারাও যে আমাকে দেখে যে যুক্ত হতে চায় বা তাদের যে ইচ্ছে প্রকাশটা আমাকে জানায়, এটাই আমার কাছে বড় পাওয়া। পাশে দাঁড়ানোর কথাটা যখন বললেন, তখন এটা জিজ্ঞাসা করি যে আপনি একাই কি করেন এই কাজটা, নাকি আপনার সাথে আপনার বন্ধু বান্ধব বা আপনার কোনো এনজিও রয়েছে? না না, কোনো এনজিও নেই, আমার কোনো বন্ধু বান্ধব নেই। সত্যি কথা বলতে আজকে ডেটে আমার কোনো বন্ধু বান্ধবও নেই। আমার বন্ধু বান্ধব বলতে আমার মা, আমার ফ্যামিলি, আমার বিজনেস আর আমার এই সোশ্যাল ওয়ার্কের এই জগৎটা, ব্যাস এটাই আমার বন্ধু বান্ধব। যেটা বললেন যে আপনার কোনো বন্ধু বান্ধব নেই, এই বয়সের ছেলেদের যেটা দেখা যায় মেনলি যে বন্ধু বান্ধবদের সাথে একটা আড্ডা দেওয়া, নিজেদের একটা ফ্যাসিনেটিং লাইফ, এই বিষয়টা দেখা যায়। সেখানে আপনি এইরকম একটা কাজকে বেছে নিলেন, ওই জীবনটা মিস করেন না? না, এটা তো অনেক বেশি পাওয়া। এটার মতো ভালোবাসা বন্ধু বান্ধব, আজকের ডেটে বন্ধু বান্ধবদের সঙ্গে যখন আমার পকেটে টাকা থাকবে তারা মিশবে, যখন আমি বন্ধুদেরকে রেস্টুরেন্টে খাওয়াতে পারবো, যখন বন্ধুদেরকে কোথাও নিয়ে যেতে পারবো, তখন বন্ধুদের কাছে হয়তো আমি ভালো থাকবো। যখন আমি সেটা পারবো না, তখন কিন্তু আমি তাদের কাছে খারাপ। আর আজকে আমি যাদের উপকার করছি, তারা মৃত্যুর আগের মুহূর্ত অবধি আমাকে ভালোবাসবে, আমাকে আশীর্বাদ করবে, এটাই তো বড় পাওয়া। বন্ধু বান্ধবদের কিচ্ছু যায় আসে না। বন্ধু বান্ধব, বাবা মা, ফ্যামিলি আর নিজের বিজনেসকেও আমি নিজের বন্ধু মনে করি, কারণ আমি বিজনেস জগতেও আমি খুব সব কিছু শেয়ার করি, আর আমার এই সোশ্যাল ওয়ার্কে তো আরোই। আপনি বললেন যে সোশ্যাল মিডিয়ায় যখন পোস্ট করেন, অনেক চেনা জানা মানুষজন তারা যোগাযোগ করে যে আপনার সাথে কাজ করতে চায়, তাদের সাথে কিভাবে ডিল করেন? ডিল করি বলতে, অনেকে বলে যে দাদা আমি তোমার সঙ্গে যেতে চাই বা আমিও ওই ফ্যামিলির পাশে দাঁড়াতে চাই, তখন আমি ওকে অ্যাড্রেসটা দিয়ে দিই, ভাই এখানে যা, ওই বাড়িটা এখানে, বা ওর ফোন নাম্বার বা কোনো রকমভাবে ওকে পুরো অ্যাড্রেসটা দিয়ে দিয়ে ও চলে যায়, বা গিয়েওছে, এরকম 2-4 জন গিয়েছে, এটাই। যারা এই ধরনের সমাজসেবার কাজের সাথে যুক্ত থাকে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে একটা টিম বানিয়ে কাজ করছে বা একটা তাদের দল রয়েছে, তো সেক্ষেত্রে আপনি একা কেন করছেন? অ্যাকচুয়ালি মানে এটা আমার মনে হয়েছিল আমার পুরোপুরি একার, যে আমি যখন মনে করেছিলাম যে আমার মতো চিন্তাধারা তো সবার না। এবার ধরুন পাড়াতে অনেক ছেলেপেলে আছে, অনেক ভালো ভালো, অনেকে জব করছে, অনেকে বিজনেস করছে, ভালো ভালো জায়গাতেই আছে, কিন্তু এই বিনা স্বার্থে কাউকে যে 10 টাকা দেবে সেটার জন্য অনেকে ভাবে, কিন্তু আমি ভাবি না। এটার জন্যই আমি একা। এখন হয়তো আস্তে আস্তে সেই জায়গাটাতে অনেকে আমার সঙ্গে যোগাযোগ করছে যে চল একটা টিম ওয়ার্ক করি বা একটা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সবার পাশে দাঁড়াই। এখন অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছে, আমার পাড়াতেও অনেকে বলেছে, এটাই। এখনো পর্যন্ত মোটামুটি আপনি কত ফ্যামিলিকে সার্ভ করেছেন? 50-60টা ফ্যামিলি। মানে অনেক, ব্যাপারটা আপনার একার পক্ষে তো ব্যাপারটা অনেকটাই হিউজ, সব সময় সামাল দেওয়াটা কি সম্ভব হয়? সত্যিই হয় না। আমার কাছে রিসেন্টলি আমি বলছি একটা গল্প, মানে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। আমার রিসেন্টলি 2টো ফ্যামিলি থেকে ফোন এসছে, মানে তাদের মধ্যে একজন বলেছে যে ওই দিদাটাকে আমি হেল্প করেছি আগেও, খাবার টাবার তুলে দিয়ে এসেছিলাম 2 মাসের, তো তারপরে সেই দিদাটার অবস্থা হলে খুবই খারাপ। আমি যোগাযোগ করলাম, আমার সঙ্গে যোগাযোগ করে দিদাটা এমন বলেছে যে আমাকে নাকি সে একবার দেখতে চায়, কিন্তু বিশ্বাস করুন আমি সাময়িকভাবে একটু আর্থিক দিক থেকে একটু আছি এই মুহূর্তে, তো আমি না যেতেও পারছি না। সেটার জন্য আমার নিজের খুব খারাপ লাগছে যে আমি যেতে পারছি না। আরও একটা খবর পেলাম, তার ভাই বইয়ের উপরে দাঁড়িয়ে হ্যাঙ্গিং হয়ে মারা গেছে।
বাবা মা দুজনই অসুস্থ, মেয়েটা দর্জির কাজ করে সংসার চালাচ্ছে কোনো মতো হবে। কিন্তু আমার খুব ইচ্ছে হয়েছিল তার পরিবারে আমি দাঁড়াবো গিয়ে, কিন্তু আমি ঠিকভাবে পৌঁছতে পারছি না এই মুহূর্তে, যে আমি এই মুহূর্তে আমার কাছ থেকে মানে আর্থিকভাবে স্বাবলম্বী নেই আমি, সাময়িক। আমাদের রাজ্যের পরিপ্রেক্ষিতে বা দেশের পরিপ্রেক্ষিতে যদি দেখি যে যখনই শোনা যায় কেউ এই ধরনের সমাজসেবার কাজ করছে, সেক্ষেত্রে অনেক রকম সাহায্যের মানে সাহায্য যাতে মানুষ পেতে পারে সেই জন্য অনেক রকম মানুষ যোগাযোগ করে থাকে। তো সেক্ষেত্রে আপনার সাথেও নিশ্চয়ই অনেক রকম মানুষ যোগাযোগ করে, তো সেক্ষেত্রে কি করে বোঝেন যে কে আসলেই নিডি আর কে নয়? যখন একটা পরিবারের একটা দিদা বা একটা দাদু বা কোনো একটা বোন বা কোনো একটা ভাইয়ের জন্য, অসহায় ভাইয়ের জন্য ফোন করে, তখন আমাকে ফোন করার পর আমি ওইখানে আমার যদি কোনো যোগাযোগ মাধ্যম থাকে তার মাধ্যমে আমি যোগাযোগ করি যে না সত্যিই সে নিডি কিনা, সে পাওয়ার যোগ্য কিনা, বা তোর সত্যি আমার মতো ছেলের হেল্প প্রয়োজন আছে কিনা। তো যখন মনে হয় যে না হ্যাঁ সঠিক, না আমার ক্ষেত্রে যতজন ফোন করেছে বেশিরভাগ জায়গাতে আমি সঠিকই দেখেছি, মানে খুবই খারাপ ফ্যামিলি থেকে তারাই ফোন করে, মানে তাদের সত্যিই পাওয়ার যোগ্য। এখনো অবধি মানে কোনো ফেক কাউকে ডিল করতে হয়? ফেক কাউকে আমি ডিল করিনি। সরকার থেকে কোনো রকম সাহায্য কি আপনি পান? না না না, পুরোপুরি নিজের। বললাম তো যে আমার যখন টাকা হয় তখন আমি হেল্প করি, যখন আমার হয় না তখন আমি চুপচাপ থাকি, যখন আবার টাকা ইনকাম হয়ে যাবে তখন আমি ঠিক হেল্প করব, এটাই। এই কাজটা যে আপনি 2 বছর ধরে করছেন, কোন রকম বাধা বিপত্তি ফেস করেছেন? এই যে বাধা, এটা আর্থিক দিক থেকে একটা বড় বাধা, যে সব সময় তো সবার কাছে মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করা ছেলেদের বুঝতেই পারছেন যে সব সময় পকেটে পয়সা থাকে না। তো যখন এটা একটা বড় একটা প্রবলেম। এটা ছাড়া বাধা সেরকম পড়েনি আমার জীবনে। সবাই এটাকে খুব আহ্বান করেছে ভালোভাবে, যে না এটা ভালো কাজ, অ্যাপ্রিশিয়েট করেছে। একদম। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে, কিভাবে আরো এগিয়ে যেতে চান এই কাজটা নিয়ে? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে যে আমি আমার ব্যবসার সঙ্গে সঙ্গে আমার মা, পরিবারে আমার মা আর আমার দাদা আছে, সেটার পাশাপাশি যতদিন বাঁচবো আমি অন ক্যামেরায় বলছি, যতদিন বাঁচবো শেষ মুহূর্ত অবধি আমার দিক থেকে যতটা হয় আমি লোকের জন্য করবো, অসহায় লোকের জন্য আমি করবো। আমরা এই বিষয় নিয়ে আবারও কথা বলবো, কিন্তু এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আর আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছে সমাজসেবী জয় ঘোষ। যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে একাধিক সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত রয়েছেন জয়দা। আমরা আবারও আলোচনায় ফিরবো। জয়দা, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম আমরা, যে যারা বয়স্ক, দুস্থ, আর্থিকভাবে অসচ্ছল, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন আপনি, ঠিক কি ধরনের সমাজের কোন বয়সের মানুষদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যাচ্ছে? আমার তো বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি 60-70 লাস্ট, মানে বৃদ্ধ বয়সের দাদু দিদা, তাদের ক্ষেত্রে এই ব্যাপারগুলো বেশি দেখেছি, যে তাদের ছেলেরা ভাত দেয় না। আমি এটাও দেখেছি কারো 2 ছেলে, কারো 3টে ছেলে, তো কেউ খোঁজ নেয় না, কেউ ভাত দেয় না, কেউ সেপারেট করে আলাদা জায়গায় রেখে দিয়েছে। আপনি কি মনে করছেন যে মানুষ বেশি করে সেলফ ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে, সেই কারণে এই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে? অবভিয়াসলি আমাদের সবার উচিত, আগে সবার দায়িত্ব যে সবার বাবা মাকে ভালো রাখা। আজকে আমরা দেখি সমাজে অনেকেই তীর্থ করতে যাচ্ছে, বৃন্দাবন, নবদ্বীপ, আমাদের সমস্ত ধর্মে যারা আমি হিন্দু ধর্মের, আমি সেটা বলছি, যে যার ধর্মের মতো যাচ্ছে ধর্ম করতে। আজকে বাবা মাকে ভাত দেয় না, অথচ সে গিয়ে ওই নবদ্বীপ, বৃন্দাবন ধামে গিয়ে ঠাকুরকে ভরছেন, ঠাকুরকে পুজো করছেন, ঠাকুরের সাধনা করছে, কিন্তু সেটাই কি প্রাপ্য? সেটাতে কি ঠাকুর খুশি হচ্ছেন? আমি মনে করি যে না, কোথাও যেতে হবে না, বাবা মাকে ভালো রাখুন, দেখবেন সব থেকে ঠাকুর খুশি হবে এখানে যে বাবা মাকে ভাত দিচ্ছেন। শেষ বয়সে যখন বাবা মাকে ভালো রাখতে পারবেন, দেখবেন ওর থেকে ভালো পুণ্য, ওর থেকে ভালো প্রাপ্তি আর কিছু নেই। বাবা মায়ের শেষ বয়সের যে আশীর্বাদ, বাবা মার আশীর্বাদ ছেলে মেয়ে সবসময় থাকে। ছেলে মেয়ে যদি ভাত দেয় তবুও বাবা মার আশীর্বাদ থাকবে, না দিলেও থাকে, তবুও শেষ বয়সের যে ওই শেষ বয়সে তার বাচ্চা হয়ে যায়। সবার বাবা মাই, আমার বাবা মা বাচ্চা হয়ে যাবে, আমিও কোন বাবা মা হয়ে গেলে শেষ বয়সে আমিও বাচ্চা হয়ে যাব। তো সেই টাইমটাতে সবারই একটা চাহিদা থাকে, বিশেষ চাহিদা। তো সেই জায়গাগুলো যদি মেটাতে পারে, বাবা মাকে শেষ বয়সে যদি ভালো রাখতে পারে, খুশি রাখতে পারে, তাহলে অনেক প্রাপ্তি আছে। সেই সব ছেলে মেয়েদের কোনো কষ্ট হবে না, সেটা আমি মনে করি। যে ধরনের মানুষদের নিয়ে কাজ করেছেন আপনি এখনো পর্যন্ত, তাদের ক্ষেত্রে ঠিক কি ধরনের সমস্যা দেখেছেন, যে তাদের ছেলেমেয়েরা কেন এরকমটা করছে, সেটা কি অভাব অভিযোগ, কি সমস্যার জায়গাটা ঠিক কি হচ্ছে?
এরকম হয়েছে যে ছেলে বাবা মায়ের সাথে অ্যাডজাস্ট হয় না, হয়তো সেকেলের দিদা দাদু তাদের বয়স হয়তো 70 বছর, তারা এখনকার নতুন জেনারেশনের 30-25 বছর 26 বছর বৌমাদের সাথে অ্যাডজাস্ট করতে পারছে না, এরকম কিছু একটা ব্যাপার হয়ে যাচ্ছে। এবার সেই ক্ষেত্রে ছেলে যে চেঞ্জ হয়ে যায় সেটাও একটা খারাপ ব্যাপার, যে আজকে বিয়ে করেছে বলে যে 2 বছর আগে বিয়ে করেছে সে চেঞ্জ কী করে হয়, যে তাকে 30 বছর 35 বছর মানে মানুষ করলো নিজে না খেয়ে, তাহলে সেই জায়গাতে সেই ছেলেই বা কেন চেঞ্জ হবে? বাবা মায়ের যেমন গুরুত্ব, স্ত্রীরও সেরকম গুরুত্ব হওয়া উচিত আমি মনে করি। যে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসবে, আমি যাকে বিয়ে করব, একটা পরের মেয়েকে আমি বিয়ে করে আমার বাড়িতে যখন নিয়ে আসবো, আমার দায়িত্বে থাকবো তার সেই মেয়েকে যেমন ভালো রাখা, তেমনি আমার মাকেও ভালো রাখা। কারণ আমার মা তো নিজে না খেয়ে আজকে আমাকে বড় করেছে, আমি প্রচুর স্ট্রাগল করে আজকে এই জায়গায় এসেছি। সবারই লাইফের কোন স্টোরি থাকবে যে অনেক স্ট্রাগল করে আজকে বড় হয়েছে, খুব কম লোকই আছে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেয়, তাই কি না? এবার আমরা যেহেতু একদম জিরো ফ্যামিলি থেকে বিলং করা ছেলে, তো সেই ক্ষেত্রে আমরা অনেক স্ট্রাগল করেছি। তো আমার ক্ষেত্রে এটাই বলবো যে আমি আমার যখন বিয়ে করবো আমার ওয়াইফকে যেমন ভালোবাসবো, আমার মাকেও সেম ভালোবাসবো, এটাই। আর সবাইকে এটাই বলতে চাই, বাবা মাকে ভালোবাসুন, ওর মতো পাওনা আর কিছু নেই। বাবা মার বিকল্প এই পৃথিবীতে কিছু হয় না। একেবারেই একটা সময় ছিল যখন আমরা দেখতাম যে বাবা মাকে মানুষজন ভগবানের চোখে দেখতো, অবশ্যই দেখা উচিত। আর সেখানে এখন দেখা যাচ্ছে মানুষ একেবারেই নিজেদের কেন্দ্রিক হয়ে বাঁচছে, নিজেদেরকে নিয়ে বাঁচছে, শুধু নিজেদেরটা ভাবছে। সত্যি বিষয়টা খুবই একটা আফসোস করার মতো বিষয়। আপনি যেদেরকে নিয়ে কাজ করছেন সেই বিষয়টা তো একেবারেই প্রশংসার যোগ্য। পাশাপাশি আপনাকে আরও যে বিষয়টা আমি জানতে চাইবো, যে ঠিক কি পাওনা, কিসের লোভে এই ধরনের কাজ আমি বলবো, যে মানে কি আপনি বলছিলেন যে নেশা, আপনার এটা নেশার মতো আপনার কাছে বিষয়টা, নেশাটা ঠিক কিসের? নেশাটা হচ্ছে অফুরন্ত ভালোবাসা, যেখানে কোনো স্বার্থ নেই, নিঃস্বার্থ ভালোবাসা। যে আর 5 দিন পরে বা যে আর 2 মাস পরে বা যে 6 মাস পরে বা মারা যাবে, আমাদের সমাজে সবাইকে ত্যাগ করে চলে যাবে, তার যে শেষ মুহূর্তের ভালোবাসাগুলো না, সেটাই আমার সঙ্গে অনেক স্ট্রং, মানে আমি সেটাতে অনেক জোর পাই, যে ওই ভালোবাসাটা তো, এটার জন্যই আমি এটাতে অ্যাডিক্টেড। এখনো পর্যন্ত যে 50-60 জনের সাথে কাজ করেছেন, সব থেকে ভালো অভিজ্ঞতা আপনার কোনটাতে হয়েছে? ভালো অভিজ্ঞতা মানে ভালো লেগেছে আপনার কাজটা করে? বলতে সবগুলো কাজই আমার ভালো লাগে, খুব আত্মতৃপ্তি পেয়েছেন এরকম? সবগুলো কাজই খুব ভালো লাগে। কিছুদিন আগেও একটা বাঙাল বাড়ি, না আমাদের রায়গঞ্জ না, ওটা আপনার হেমতাবাদ থানা পড়ছে, বাঙাল বাড়িতে খবর পেলাম দুজনই ব্লাইন্ড, স্বামী স্ত্রী দুজনই, দাদু দিদা দুজনই ব্লাইন্ড, তো কেউ নেই, ওনার বাড়িতে একজন নাতনি থাকে, ওনার ছেলেও মারা গেছে। তো খুবই কষ্ট, মানে দেখে মানে থাকার মতো না, এরকম একটা কষ্ট ফ্যামিলি। তো আমি যখন খোঁজ পেলাম, আমাকে অনেকে বললো যেতে ওখানে, আমি গেলাম, টাইম বের করে একদিন গেলাম, গিয়ে দেখি না সত্যিই তারা খুবই কষ্টে আছেন। দুজন অন্ধ মানুষ আজকে একসাথে রয়েছেন, কোনো খাবার পাচ্ছে না। তারা রীতিমতো আমাকে দেখে কেঁদে ফেললেন যে আমি ওই খাবার নিয়ে গেছি যেন তারা একটু শান্তিমতো খেতে পারবে কিছুদিন। মানে এইসব ব্যাপারগুলো না সত্যিই খুব নাড়া দেয়, যে আমরা কোথায় বাস করছি, যে সমাজে এখনও বহুত মানুষ এরকম না খেয়ে দিন কাটাচ্ছে, এটা খুব খারাপ লাগে। আর ভালো লাগার ব্যাপারগুলো যে ওই যে খাবারগুলো দিলাম, 2 মাস সে খেয়ে ভালোভাবে তো সে খেতে পারছে, 2 মাস তো সে ভালোভাবে খেতে পারছে, কারণ 3 বেলা সে খাওয়ার পায় না, 1 বেলা খেয়ে 2 বেলা না খেয়ে থাকে, সেখানে 3 বেলা সে খেতে পারছে। তার হাতে কিছু টাকা দিয়ে এসেছি, সেটা দিয়ে বাজার করছে, তার কিছু দৈনন্দিন জীবনের প্রয়োজন হলে সেটা নিতে পারছে, এটা খুব ভালো লাগে। তারপরে কিছুদিন আগে একটা হয়েছিল সুভাষগঞ্জের ঘটনা, একটা বাচ্চা ছেলে প্রাচীর ভেঙে পড়ে গেছিলো, তার বাবা মারা গেছে 2 মাস আগে, 2-3 মাস আগে মারা গেছে, কিডনি ড্যামেজ হয়ে গেছিলো। তো দেন মাটা লোকের বাড়িতে কাজ করে, খুবই গরিব, মানে সত্যি বলছি ওগুলো দেখলে চোখে জল চলে আসবে যে কারো। এবার আমি যখন খবর পেলাম আমি ছুটে চলে গেলাম, গিয়ে আমার দিক থেকে তাকে পুরো 1-2 মাসের খাবার তুলে দিলাম, তাকে আর্থিকভাবে কিছু টাকা দিলাম। এবার তখন আমি আমার মাধ্যমে আমার যে 5 জন আমাকে সাপোর্ট করে, সে 5 জন আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলাম যে ওই দিদিটার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম, যার যেটুকু সামর্থ্য হয় তাকে দিয়ে দিন। সেই বাচ্চাটার পুরো পা ফ্র্যাকচার হয়ে হাড় সমস্ত ভেঙে গেছিলো। এবার সেটা আস্তে আস্তে সেই বাচ্চাটা এখন হেঁটে খেলে বেড়াচ্ছে, এটা আমার কাছে খুব ভালো, চোখের সামনে দেখছি। সে আজকে আমাকে দেখে রাস্তায় দেখছে, দাদা তুমি ভালো আছো, তোমার জন্য আজকে আমি এই জায়গাতে এসেছি বা ফিরে পেয়েছি নিজের জীবনটা, এটা খুব ভালো লাগে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যারা এই ধরনের সমাজসেবার কাজের সাথে যুক্ত থাকেন, তারা পরবর্তীতে তাদেরকে আমরা রাজনীতিতে দেখতে পাই। তো সেক্ষেত্রে আপনার সেরকম কোনো পরিকল্পনা রয়েছে? রাজনীতি বলতে ভালো লাগে, সবারই তো একটা নিজস্ব একটা মত থাকে, আমারও কোনো একটা দলকে ভালো লাগে, সেটাকে সাপোর্ট করি।
বাট সেরকম কোনো ব্যাপার নেই যে কোনো সময় ইলেকশনে দাঁড়াবো বা সরাসরি রাজনীতি, না, সেটা জড়াতে চাই না। মানে সমাজসেবার সাথে রাজনীতির কোনো যোগ নেই? না 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 না, কারণটা একটাই, আজকে আমি রাজনীতি করলে আমি ধরুন কোনো একটা সাপোর্ট, কোনো একটা বাম জাম সাপোর্ট, কোনো একটা যে কোনো দলকে একটা সাপোর্ট করলে তখন আমাকে কি হবে, বাকি 3টে দলের কাছে আমি পুরোপুরি খারাপ হয়ে যাব। কেন খারাপ হবো? তখন বলবে এই সোশ্যাল ওয়ার্কটা করে ওই একটা দলের মদতে, ওই একটা দলের থেকে ইনকাম করেও সোশ্যাল ওয়ার্কটা করছে। তো যেহেতু আমি সেটা করছি না, আমি আমার ব্যক্তিগত ইনকামের টাকায় যেটুকু পাচ্ছি সেটুকু করছি, কেন আমি সেটাতে দাগ লাগাতে যাব? তাই কোনোরকমভাবেই আমি এটার সাথে জড়িত হতে চাই না। আপনার যতটুকু সামর্থ্য আপনি ততটুকু মানুষকে সাহায্য করেন, এবং আপনার কি মনে হয় যে এরকম তো প্রচুর ঘটনা রয়েছে, অনেকেই আর্থিকভাবে অসচ্ছল রয়েছে, বিভিন্ন রকম অসুবিধার মধ্যে রয়েছে, সেক্ষেত্রে সরকার বা সমাজের মানুষ কি কোনোভাবে এগিয়ে এসে এই ব্যাপারটাকে ঠিক করতে পারে? অবশ্যই। আমাদের সমাজে দেখুন আজকের দিনে না গরিব খুব কম সংখ্যক আছে, এটা সত্যি, কারণ সরকারি ফেসিলিটি প্রচুর পায় এখন, তো তারপরেও গরিব খুব কম লোকই আছে। এবার যারা আছে সেই সমস্ত গরিব খুব কম আছে, এই বিষয়টা কি ঠিক? কারণ আমাদের ভারতবর্ষ গরিব দেশ, এটাই আমরা শুনে থাকি। না গরিব মানে ওই গরিব বলছি আমি, যে আমার বেঙ্গলে বাংলা, আমি ভারতবর্ষের ক্ষেত্রে আমি যাচ্ছি না, আমি আমার বাংলার কথা বলছি। যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছু কিছু প্রকল্প করেছে যেগুলো খুব ভালো, লোকের সুবিধা হচ্ছে, রেশন ফ্রিতে পাচ্ছে, গরিব মানুষরা 1-1.5 হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। আগের থেকে মানুষের আর্থিক সচ্ছলতাটা অনেকটা বেড়েছে। অবশ্যই, মানে না খেয়ে মরবে এই ব্যাপারটা খুব কম আছে। কিছু কিছু ক্ষেত্রে অনেকে হয়তো কার্ড নেই, স্বাস্থ্যসাথী কার্ড, বা কোনো সময় হয়তো খাদ্যসাথী নেই, তখন ওরা সরকার থেকে পাচ্ছে না খাবারগুলো, তো ওই সব ক্ষেত্রে সেটা খুব কম পার্সেন্টেজ। ওটাই বলছি যে আজকে ডেটে খুব কম সংখ্যক আছে যারা না খেয়ে মরছে, সেই ব্যাপারটা খুব কম আছে। এবার যে কজন আছে, এবার তাদের উদ্দেশ্যে যদি আমাদের সমাজে, তো সবাই আজকে একটা শ্রেণীতে দাঁড়িয়ে গেছে, সবার ক্ষেত্রে বলছি না, যারা ধরুন আজকে জব করছে বা বড় বড় বিজনেস করছে, তারা 10 জনের মধ্যে একজনও যদি এগিয়ে আসে, দেখবেন তারাও আর থাকবে না, সেই গরিবটাও আর থাকবে না, আমি মনে করি। কারণ অনেকেই তো বাজে কাজে অনেক টাকাই নষ্ট করছি, আমরা দৈনন্দিন জীবনে আমরা বাজে কাজে প্রচুর টাকা নষ্ট করি। সেক্ষেত্রে যদি সবাই আমার মতো একজনের পাশে দাঁড়ায়, তাহলে অনেক পরিবর্তন হবে। যুবদের উদ্দেশ্যে কি বার্তা দেবে আজকের সমাজের যুবদের উদ্দেশ্যে? একদম, আজকের সমাজের সবথেকে বড় মানে যুবরাই হাল ধরতে পারে আমাদের পরবর্তী জেনারেশনের, এটা সবাই এটাই মনে করে, আমিও এটাই মনে করি। এবার আজকের সমাজে যে যুবরা নেশাগ্রস্ত, যে সত্যি খুব খারাপ লাগে। আমি নিজেও একটা ছেলে মানুষ, আমি আজ অবধি কোনো নেশা করিনি, আর এটাই আমার প্রতিজ্ঞাবদ্ধ, আমি জীবনে কোনো নেশা করবো না। এবার এটার জন্য আমার অনেক কিছু ফেস করতে হয়েছে, বন্ধুবান্ধব ত্যাগ করতে হয়েছে, বন্ধুবান্ধবদের সঙ্গে মিশতে পারি না, কারণ সবাই নেশা করে, বান্ধবীরাও আমার নেশা করে। এবার সেই সময় যখন নেশা করতো, আমি তাদের থেকে দূরে থাকতাম, সেই থেকে আমাকে অনেক কথা শুনতে হয়েছে, অনেক বাজে ল্যাঙ্গুয়েজ প্রয়োগ করেছে, আমি মেনে নিয়েছি। আমি ঠিক থাকলে সব ঠিক, আমি এটাই মনে করি। এবার সেই যুব সমাজের যে আজকের সমাজে 100 জনের মধ্যে 90 জন নেশা করছে, সেই 90 জনের মধ্যে সবাই যদি নেশাটাকে ত্যাগ করে এই নেশায় ঢোকে, তারা দেখবেন কোনোদিনও কোনো নেশা আর ধরবে না। মানুষের কাজ যদি করতে যায় একবার, সে কোনোদিনও তার মনে হবে না সে স্মোক করুক, ড্রিঙ্ক করুক, বা কোনোরকম কোনো নেশাতে যুক্ত হোক, সে দেখবে পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আজকে যুব সমাজের জন্য এই বার্তাটাই আপনি দিতে চাইছেন যে সমাজ সেবাকে নেশা করো, অবশ্যই, তো অন্য কোনো ক্ষতিকারক নেশার দিকে না। অবশ্যই না, আমি ক্ষতিকারক নেশা করলে তো আমি মরে যাবো। আমি তো দেখছি আচ্ছা, সিগারেটের গায়ে বড় করে ছবি দেওয়া থাকছে ক্যান্সার, তো বাবু কজ ক্যান্সার, তাহলে আমি জেনে কেন খাবো? তাহলে আমি একজন মরে যাচ্ছে তাকে আমি বাঁচাই, এটা তো বড় একটা ব্যাপার। আমি জেনে মরছি আর আমি জেনে কাউকে বাঁচাচ্ছি, অনেক পার্থক্য। একেবারে অনেক ধন্যবাদ জয়দা ট্রাইব টিভি বাংলা স্টুডিওতে আসার জন্য। আজকের মতো আমাদের এই বিশেষ অতিথি অনুষ্ঠান এখানে শেষ করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার।